সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সংসদে যে রাষ্ট্রপতি নির্বাচনটি হয়েছে, এই নির্বাচনে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করবেন এটা আগে থেকেই সবাই জানতো। তারপরেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ভোটটি দরকার ছিল এবং সেটি হয়েছে। কিন্তু এই ভোটে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা নিয়ে আলাপ হওয়ার মতো। তার মধ্যে অন্যতম ঘটনা হলো 6 জন এমপি ভোট দেননি। এই 6 জনের মধ্যে একজনকে তার দলই ভোট দিতে মানা করেছে, অর্থাৎ তাকে সংসদে আসতেই নিষেধ করে দিয়েছে, যেন তিনি ভোট দিতে না আসেন সেটা বলে দেওয়া হয়েছে। তিনি কে সেটা নিয়ে কথা বলবো। রুমিন ফারহানা কাউকেই ভোট দেননি, তিনি স্বতন্ত্র এমপি নির্বাচিত হয়েছিলেন, তিনি কাউকেই ভোট দেননি এবং তিনি ভোট না দেওয়ার 3টা কারণ উল্লেখ করেছেন। সেই কারণগুলো কি সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের ভোট তো পেয়েছেন, এর বাইরে তিনি আরও 11টি ভোট বেশি পেয়েছেন। এই 11 জনকে তাদের ভোটটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যেটি এই নির্বাচনে ঘটে গেল সেটি হলো ইসলামী আন্দোলনের একমাত্র এমপির ভোটটি। তিনি এই ভোটটি জামাত ইসলামকে দেননি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়েছেন। এর মধ্য দিয়ে ইসলামী আন্দোলন কি বার্তা দেওয়ার চেষ্টা করলো সেটা নিয়েও কথা বলবো। প্রথমে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কত ভোট পেয়েছেন এবং তার দলের বাইরে যে 11 জন তাকে ভোট দিয়েছে তারা কারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255টি ভোট পেয়েছেন। এর মধ্যে তার দলের 244টি ভোট তিনি পেয়েছেন। তার মধ্যে সংরক্ষিত নারী আসনে 36 জন আছে। তারপরে এমপি নির্বাচিত হয়ে আসা 208টি ভোট তিনি সবগুলোই পেয়েছেন। 244টি ভোট তিনি এখানে পেয়েছেন। এর বাইরে 11টি ভোট পেয়েছেন। ওই যে বিএনপির থেকে যেই নেতারা স্বতন্ত্র নির্বাচন করে যে 7 জন নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা সহ, এর মধ্যে তো রুমিন ফারহানা ভোট দেননি, বাকি 6 জন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। এই গেল 6 জন। এর মধ্যে ওই 6 জন যে একজন নারী এমপি নির্বাচিত করেছেন, স্বতন্ত্র 6 জন, তিনিও এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। এই তো গেল 7 জন। এর বাইরে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, আন্দালিব রহমান, পার্থ, এই 3 জনও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। এই তো গেল 10 জনের হিসাব। আরেকজন হলো ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। প্রশ্ন হইল, ইসলামী আন্দোলনের প্রার্থী জামাত ইসলামের বা ইসলাম নামের দলকে বা দলের প্রার্থীকে ভোট দেবেন, এরকমই তো অনেকেই মনে করেছিলেন। বা বিএনপির সঙ্গে অন্য দলের বা বিএনপির সঙ্গে জোট করেনি এরকম একটি দলের এমপি বিএনপিকে ভোট দিচ্ছে, এটা খুবই সিগনিফিক্যান্ট। তাহলে কি তিনি বিএনপিকে পছন্দ করছেন, নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পছন্দ করছেন, নাকি তিনি তার ভোটটা পচাইতে চাননি? নানান সমীকরণ কিন্তু এখানে আসে। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যে ইসলামী আন্দোলনের এমপি ভোট দেবেন না, পরে কিন্তু তিনি ভোট দিতে গেলেন এবং সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই দিলেন। এবং নির্বাচনের আগেই জামাতে ইসলামী এবং ইসলামী আন্দোলন জোট হওয়ার কথা ছিল, সেই জোট ভেঙে গেছে। সেই ঘৃণা থেকেই কি জামাতের বিপক্ষে অবস্থান নিয়েছে কিনা সেটাও কিন্তু একটা আলাপ হইতে পারে। বেশ কিছু আলাপ এখানে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম ব্যক্তি হিসাবে হয়তো তাকে আকৃষ্ট করেছেন সেই কারণে, কিংবা তিনি বিএনপির পক্ষ নিতে চাচ্ছেন সেই কারণে হইতে পারে, বিএনপি থেকে একটু প্রিভিলেজ পাওয়ার জন্য আগামী দিনগুলোতে সেই কারণে হয়তো বিএনপির প্রার্থীকে ভোট দিয়েছেন, কিংবা ভোট পচাইতে চাননি, অথবা জামাতকে বার্তা দিলেন যে তোমাদের সঙ্গে আমরা নাই। এটা খুবই সিগনিফিক্যান্ট একটা ভোট যেটা বিএনপি অর্জন করেছে, হোক কিংবা জামাত ইসলামী যে ভোটটা অর্জন করতে পারেনি। অর্থাৎ জামাত তার জোটের বাইরে কোনো ভোট পায়নি, কিন্তু বিএনপি তার জোটের বাইরে একটি ভোট পেয়েছে। স্বতন্ত্রগুলো আমি বিএনপির লোক ধরলাম, কিন্তু এর বাইরেও যে একটি ভোট ছিল সেই ভোটটি বিএনপি পেয়েছে। এটা খুবই সিগনিফিক্যান্ট। এর বাইরে হইল 6 জন এমপি ভোট দেননি। তারা কারা কারা আপনারা ইতিমধ্যেই জানেন। রুমিন ফারহানা ভোট দেননি, মির্জা আব্বাস অসুস্থতার কারণে বিদেশে, তিনি সংসদেই এখন পর্যন্ত আসতে পারেননি, তিনি ভোট দেবেন কিভাবে। তারপরে কিশোরগঞ্জের 3 আসনের এমপি ডক্টর ওসমান ফারুক, তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেই কারণে তিনি আসতে পারেননি। তারপরে মোস্তফা কামাল পাশা, তিনি বিএনপির এমপি, তিনিও ভোট দিতে পারেননি। তারপরে খেলাফত মজলিসের আবুল হাসান, তিনিও ভোট দিতে পারেননি, কারণ তিনিও বিদেশে অবস্থান করছেন। মোস্তফা কামাল পাশাও বিদেশে অবস্থান করছেন, এই কারণে ভোট দিতে পারেননি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হইল গাজী নজরুল ইসলাম, জামাতের এমপি সাতক্ষীরা 4 আসনের,
তাকে জামাত ইসলামী সংসদে আসতেই বারণ করেছে। এই কারণে তিনি সংসদে আসেননি এবং ভোটও দেননি, তার প্রার্থীকে ভোট দিতে পারেননি। দেখেন জামাতের সব মিলিয়ে জোট সহ নারী আসন সহ তাদের মোট ভোট হইল 90টি, কিন্তু জামাত ভোট পেয়েছে 88টি। এর মধ্যে গাজী নজরুল ইসলাম আসেননি, বা তাকে আসতে দেওয়া হয়নি, বা তাকে ভোট দিতে দেওয়া হয়নি। এই সমাগমের মধ্যে এমপিদের মধ্যে কি লজ্জায় তিনি আসতে পারেননি, কিংবা জামাতের দিক থেকেও হচ্ছে তিনি আসলে বিব্রত হবে জামাতে ইসলামী, সেই কারণে আসতে দেওয়া হয়নি। আমি যেটা শুনেছি, জামাতে ইসলামী তাকে স্ট্রংলি মানা করেছে তিনি যেন সংসদে ভোট দিতে না আসেন, এটা আমি শুনেছি। এর সত্যতা হয়তো সে অর্থে যাচাই করা হয়নি, তবে ঘটনা কিন্তু এরকমই। এর বাইরে হচ্ছে বাকিরা তো হচ্ছে বিদেশে, রুমিন ফারহানা স্বেচ্ছায় ভোট দেননি, এটা হইল বিষয়। আর জামাতে ইসলাম জোট যে দুটা ভোট পায়নি, একটা গাজী নজরুল ইসলামের, আরেকটা হচ্ছে আবুল হাসানের। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন, খেলাফত মজলিসের ভোটটি তিনি পাননি। রুমিন ফারহানা 3টা কারণ বলেছেন যে তিনি আসলে কেন ভোট দেননি। তিনি বলছেন, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে, কারণ ভোটে অনিশ্চয়তা না থাকলে কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কি তা সবার জানা, তাহলে এটাকে কেন ভোট বলবো? সুতরাং এটা মনোনয়ন নির্বাচন নয়, এটা এক অর্থে সত্য। এবং তারপরেও এটা একটা গণতান্ত্রিক প্রসেস, এবং গণতান্ত্রিকভাবে তিনি তার ভোট নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি ভোট না দিয়ে বড়সড় একটা বার্তা বিএনপিকেও দিয়েছেন, এবং এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাকেও একটা বার্তা দিয়েছেন, যেটা খুবই সিগনিফিক্যান্ট। ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ, প্রথম কারণটি তো তিনি বললেন যে হচ্ছে এটা আসলে কেন কোনো ভোট নয়, এটা একটা মনোনয়ন, এই তো এখানে আসলে ভোটের কোনো ম্যাটার করে না। তো তিনি বলছেন যে দ্বিতীয় কারণ হিসাবে বলছেন, এত বড় একটা গণ অভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসাবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত, তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না? এটা হলো তার দ্বিতীয় কারণ। তার প্রথম কারণের সঙ্গে আমি একমত হইলেও এই জায়গায় কিছুটা দ্বিমত থাকতে পারে। যেই দলকে মানুষ ভোট দিয়েছে সেই দল তো পরবর্তী নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই তাদের প্রার্থী দিয়ে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এবং সংবিধান মতে এখন মতে এটা তো সহি, এখানে কোনো ভুল তো নাই। সেই জায়গা থেকে আপনি বিএনপি কেন অরাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি বা হচ্ছে অন্য ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করবে? অরাজনৈতিক ব্যক্তিকে রাষ্ট্রপতি করে এর আগে কি কি ক্ষতি হয়েছে সেটা আমরা দেখেছি। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এর উৎকৃষ্ট উদাহরণ, যে ক্রাইসিস মোমেন্টে আসলে কিভাবে, বা হচ্ছে এর আগে অনেকেই হচ্ছে এইসব ক্রাইসিস মোমেন্টে মোটামুটি ভড়কে গেছেন। শাহাবুদ্দিন চুপ্পু এটার একটা ভালো উদাহরণ। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি এটা বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, এটা বিএনপির সম্পূর্ণ নিজস্ব এখতিয়ার তারা কিভাবে করবে। তবে এটাও রুমিন ফারহানার ব্যক্তিগত মত, যে হচ্ছে তিনি চেয়েছেন একজন অরাজনৈতিক ব্যক্তি আসুক, এখানে সবাই মিলে বসে মনোনীত করবেন। তো এটা আসলে তার ব্যক্তিগত মত, বিএনপি এটা কখনোই করবে না বা করতো না। তৃতীয় যে কারণ, যে রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানে 70 অনুচ্ছেদের ভয় দেখালো, অথচ 2016 সালে বিএনপি ভিশন 2030 এর গলার রগ ফুলিয়ে কথা বলেছে। মানে বিএনপি এর আগে বলেছে 70 অনুচ্ছেদের বিলোপের কথা বা এটা সংস্কারের কথা বিএনপি আগে বলেছে, এখন তারা বলছে দলের বাইরে ভোট দিলে সদস্য পদ বাতিল হবে। এই রকম প্রহসনের ভোট আমি কেন দেব? তিনি স্পেশালি এখানে বিএনপিকে বিদ্ধ করেছেন, যে বিএনপি যেভাবে ভোট করেছে বা বিএনপি যে প্রক্রিয়ায়, তিনি আসলে বিএনপির সমালোচনা করছেন এবং বলছেন যে বিএনপির এই প্রক্রিয়ার মধ্যে আমি ভোট দেব না, যেখানে 70 অনুচ্ছেদ দিয়ে এমপিদেরকে ভয় দেখানো হলো এবং বলা হলো, বিএনপি এটাও বলেছে হচ্ছে দলের বিরুদ্ধে ভোট দিলে হচ্ছে এমপিত্ব বাতিল হতে পারে, সংসদ সদস্য পদ থাকবে না দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে। তো তিনি সেটারই সমালোচনা করছেন, এবং এটা এক্সিস্টিং সংবিধান অনুযায়ী কিন্তু এটাই আছে। কিন্তু ব্যক্তি স্বাধীনতা কিন্তু এই আইনটি খর্ব করে। এই 70 অনুচ্ছেদ এদের ব্যাপক সমালোচনা আছে, যে দলের বিরুদ্ধে দলের প্রার্থী দিলে বা দলের কথার বাইরে যাওয়া যাবে না, দলের যে কোনো বিলের বিরুদ্ধে হচ্ছে ভোট দেওয়া যাবে না, তাহলে সংসদ সদস্য পদ বাতিল হবে। এরকম ঘটনাগুলো কিন্তু আছে এবং এটা নিয়ে ব্যাপক সমালোচনা আছে। রুমিন ফারহানা ঠিক সেই জায়গায় কথা বলছেন। খুব ইন্টারেস্টিং বিষয় হইল যে অভ্যুত্থানের পরবর্তীতে রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হবে, এবং এটার তো আমরা আগেই একটাই জুলাই সনদ বা কিভাবে হবে সেটার একটা চার্টার তো তৈরি করা হয়েছে। সেই প্রক্রিয়া হচ্ছে না, হচ্ছে এখন যে সংবিধান আছে বা যে সংবিধান মতো বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, যে সংবিধানে ভোট হয়েছে সেই সংবিধান মতেই এই রাষ্ট্রপতির নির্বাচনের
হয়েছে। কিন্তু যারা সারাদিন জুলাই অভ্যুত্থানের কথা বলে তারা কিন্তু এই কথাটি তোলে না। আমি এই জায়গায় বলছি যে রুমিন ফারহানা যে পয়েন্টগুলো তুলেছেন এর মধ্যে একেবারেই কিছু তার নিজস্ব বা ব্যক্তিগত মতামত এবং তার ব্যক্তিগত এখতিয়ার, এরপরেও তিনি যে কথাগুলো তুলেছেন এটা কিন্তু বিরোধী দল হিসাবে জামাতে ইসলামী কিংবা এনসিপির কেউ এই টাইপের কথাবার্তা বলেনি। কিন্তু কয়দিন পরেই তারা হচ্ছে এগুলা নিয়ে, জুলাই সনদ নিয়ে, জুলাই অভ্যুত্থান নিয়ে নানান কথাবার্তা বলবে, এগুলোকে অন করবে, ওগুলো চেতনা ধারণ করবে, কিন্তু বাস্তবিক বা প্রায়োগিক দিকে এগুলাতে কোনো চাপ দেওয়ার মতো অবস্থানে বা হচ্ছে এগুলাকে যে জায়গা মতো কথা বলা সেই জায়গাগুলোতে কিন্তু তারা সেই অর্থে নাই, এমনকি নিজেদেরকে ভোট দানে বিরতও রাখতে পারে না। অন্তত এনসিপির নেতারাও যে হচ্ছে আমরা যেটা চেয়েছি সেই প্রক্রিয়ায় ভোট হচ্ছে না, তো আমরা এই ভোট দেব না, কিন্তু সেটা তারা করতে পারেনি। রাষ্ট্রপতি রুমিন ফারহানা সেটা করে দেখিয়েছেন। হয়তো তিনি স্বতন্ত্র হওয়াতে এটা তার জন্য সহজ হয়েছে, কিন্তু এনসিপির নেতারাও এটা চাইলে করতে পারতেন। এটা বিএনপির উপর একটা চাপ তৈরি করা বা হচ্ছে এক ধরনের মেসেজ দেওয়া যে আমরা আসলে রাষ্ট্রপতি ভবিষ্যতে নির্বাচিত করতে হলে জুলাই সনদে যেভাবে বলা আছে ঠিক সেভাবেই আমরা রাষ্ট্রপতি নির্বাচন করবো, এর আগে আমরা রাষ্ট্রপতি পদে ভোট দেব না। এটা এনসিপি চাইলে এই অবস্থানে যেতে পারতো যে অবস্থানে রুমিন ফারহানা গেছেন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।